অলরাইট, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রথম মোটো ব্লগে এই সকাল সকাল ওয়েদারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ থেকে ঢাকায়, এবং মানিকগঞ্জ থেকে আমরা ঢাকায় যাব হচ্ছে সিঙ্গার রোড দিয়ে। সিঙ্গার রোড খুবই সুন্দর একটা রোড, একই সাথে খুবই ডেঞ্জারাস একটা রোড, কজ এই রোড অ্যাবসোলুট আনপ্রেডিক্টেবল। এখানে কখন কোনটা কোন দিক থেকে আসবে, এবং এই থ্রি হুইলার্সগুলা, এবং আপনি দেখবেন যে পুরা রাস্তায় এত ছোট ছোট ঝুরি বিট এবং অদ্ভুত সব ব্যাপার আর কি। এইখানে আমি কি গাড়ির পিছনে যাইতেছি নাকি গাড়ির অটো টাইনে নিয়ে যাইতেছে? ও ইয়েস, আনপ্রেডিক্টেবিলিটি স্টার্ট। সো চলেন, আমাদের এই জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। একটা সময় ছিল যে ঢাকা আরিচা রোডে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হইতো। মানে অনেকটা মানুষ এরকম করেও বলতো যে আপনার যদি সুইসাইড করতে মন চায় আপনি ঢাকা আরিচা রোড দিয়ে যান, এবং ওই কথাটা ইদানিং একটু কমছে। ঢাকা আরিচা রোডের অবস্থা এখন একটু বেটার, বাট তুলনামূলক খুবই ভয়ঙ্কর অবস্থা হচ্ছে এই সিঙ্গার রোড। ওয়েল, আজকে আমি প্রথম আবার আরেকটা জিনিস পরে আসছি, সেটা হচ্ছে রাইনক্সের একটা রাইডিং জ্যাকেট। এখন রাইনক্সের এই রাইডিং জ্যাকেট এর আগে আমার পরার কখনো সুযোগ হয় নাই, এইটাই আমার ফার্স্ট। এবং আজকে মানে বেসিক্যালি গতকাল কিনে আজকে আমি বের হয়ে গেছি। সো এইটা স্টিল নাও আমার খুবই ভালো লাগতেছে, বেশ কমফোর্টেবল, এবং বাতাসও খুব ভালো ঢুকতেছে আমার কাছে, একদমই গরম লাগতেছে না, স্পেশালি যখন রানিং থাকতেছে। সো আজকে ফুল ডে চালাইলে হয়তো এটা নিয়েও একটা ছোট্ট আইডিয়া দিতে পারবো যে এটা আসলে ওর্থ ইট কিনা। এটার প্রাইস ছিল 12,000-এর মতো, বাট স্টিল নাও আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখা যাক এই পুরো জার্নিটাতে এটা আসলে কেমন সাপোর্ট দিতে পারে। ওয়েল, এটা হচ্ছে মিতরা বাজার। এই মিতরা বাজারের একটা স্পেসিফিক পয়েন্ট আমি আপনাদের দেখাই। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা আমাদের জন্য। আমরা যখন দুপুরবেলা হঠাৎ হুটহাট বাইরে একটু খাইতে আসি, এখানে দেখবেন এই যে বিসমিল্লা হোটেল নামে যে হোটেলটা আছে, এখানে হচ্ছে খুবই ভালো কালাভুনা পাওয়া যায়। এবং কাকার দোকান মোটামুটি লিটারেলি একটা ছাপড়া থেকে আজকে এরকম অবস্থানে আসছে আর কি। খুবই ভালো। আপনি যদি কখনো মানিকগঞ্জে আসেন, মিতরা বাজারের এই কালাভুনাটা হাইলি রেকমেন্ডেড থাকলো। আমি যে আজকে ঢাকা যাচ্ছি, আমার কাছে কিন্তু গাড়ির কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। আমি যদিও বাইক কিনছিলাম ঈদের আগে। এখন একটা ব্যাপার যেটা হচ্ছে যে মানিকগঞ্জ থেকে এমটি ইনিশিয়ালি ওই সময় ব্ল্যাকটা পাওয়া যাচ্ছিল না, তারপরে ঢাকা থেকে এটা আনাইতে হয়, এবং এখনও ওইটার কাগজপত্র রেডি করে পুরো রেজিস্ট্রেশন নাম্বারের প্রসেস এখনও শোরুম কমপ্লিট করতে পারে নাই, যদিও ব্যাঙ্ক ড্রাফট কমপ্লিট অ্যান্ড এই সমস্ত ফর্মাল কাজগুলো কমপ্লিট। সো আজকে আমরা যখন প্রথম ঢাকা যাচ্ছি এমটি নিয়ে, বাট আমার কাছে আসলে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। নাম্বার ছাড়া আমি যাচ্ছি, আই ডোন্ট নো পুলিশ এটা নিয়ে আটকায় কিনা। এটা তো আপনারাও দেখতে পারবেন যে আটকায় কিনা। তো লেটস সি। এবং এমটি ইজ অ্যামেজিং, এখন পর্যন্ত আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি FZS ভার্সন 3 চালাইতাম আগে, অ্যান্ড ওটা ছিল আমার ফার্স্ট বাইক। এটার পরে এমটিতে যখন আমি শিফট করছি, বেশ সিগনিফিকেন্ট তফাতই আমার জন্য আর কি। আমি খুব বেশি বাইক নিয়ে যে জানি ব্যাপারটা এমন না, আমি এই ওয়ার্ল্ডে যথেষ্ট নতুন, এবং আমি ইনিশিয়ালি এখনও রিসার্চই করতেছি, বাট স্টিল নাও আমার কাছে অল ওভার যে ফিল অ্যান্ড সব কিছুই অনেক বেটার লাগছে আর কি। যদিও এটার ইন ডেপথ রিভিউ সেটা হয়তো আমি আরও পরে দিতে পারবো, কেবল আমি 1100 কিলোর মতো চালাইছি। সো 1100 কিলো আমার কাছে মনে হয় না যে খুব লং অ্যানাফ একটা ডিটেলসে কোনো একটা ব্যাপার সম্পর্কে লং টার্ম রিভিউ দেওয়ার জন্য। হয়তো একটা শর্ট টার্ম আইডিয়া আমি ডেফিনেটলি দিতে পারি যে কেমন লাগতেছে আমার, বা কোন জিনিসটা আমার ভালো লাগে না। এখন 100% এমটি সব কিছু আমার ভালো লাগে ব্যাপারটা এমন না, আমারও বেশ কয়েকটা জিনিস খুবই বিরক্ত লাগছে। সো হোপফুলি ট্রাই করবো আমি অ্যানাদার একটা ভিডিও এটা নিয়ে বানানোর জন্যে। আমি যেটা রেকমেন্ড করবো, সিঙ্গার রোডে আপনি যখনই এরকম কোনো বাজার দেখবেন বা মিনিমাম মানুষের জটলা দেখবেন, ডানে বামে দুটা করে রোড আছে এরকম দেখবেন, তখন আপনার ডেফিনেটলি উচিত হবে হচ্ছে গাড়ি স্লো করে দেওয়া। আপনি যতই দেখেন যে অ্যাবসোলুট ফাঁকা রোড, ম্যাটারই করে না আপনি ভাই স্লো করেন, কারণ এইখানে অন্য কারো যতই দোষ থাক, আপনি যদি বাইক নিয়ে আসেন, কার নিয়ে আসেন, এনিথিং দ্যাট ইজ নট অটো, তাইলে দোষ আপনার, এবং ওদের ইউনিটি এই রোডে আপনার ধারণাই নাই। সো বি কেয়ারফুল ভাই। ওই লেখে না আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে এতগুলো মোটো ব্লগার থাকার পরেও ওয়াই আরেকটা মোটো ব্লগার, কী দরকার আরেকটা মোটো ব্লগার দেশে আসার? আসলে বেসিক্যালি আমি মোটো ব্লগার না, বাট তারপরেও আসলে এই চ্যানেলটা খোলার কী উদ্দেশ্য, কেন আমি খুলতেছি, এটার একটা ছোট্ট ব্যাখ্যা আমি দিব। বাট তার আগে চলেন আমরা এই সিঙ্গারের যে ভিড়টা এটা আগে পার হই। ভাই যান। ওয়েল, যেটা বলতেছিলাম, আমি বেসিক্যালি মোটো ব্লগারও না বা এটা হওয়ারও আলটিমেটলি আমার কোনো ইচ্ছা নাই, কজ আমার সেই এনাফ পরিমাণ ডেডিকেশন, যোগ্যতা কোনো কিছু আছে বলে আমার আসলে মনে হয় না। বাট তারপরেও এই চ্যানেলটা খোলার একটা স্পেসিফিক রিজন আছে, সেটা হচ্ছে যে এই যে জার্নিগুলো আসলে ডকুমেন্ট করা। আজকে থেকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আজকে থেকে 2 বছর 4 বছর পর, তখন যদি বেঁচে থাকি, হয়তো এই যে টাইমগুলো একটু এই ভিডিওর মাধ্যমে রিকল করা যাবে। একটা চ্যানেলে যদি থাকে, সেটা হয়তো পরবর্তীতে আমি নিজে দেখলে রিকল করতে পারবো, বিকজ টাইম এমন একটা বিউটিফুল
জিনিস যখন স্পেশালি ধরেন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, তখন মনে হয়তো কেন বড় হইতেছি না, কবে বড় হব, কবে নিজের মতো ফ্রিডম পাবো, এটা করবো সেটা করবো, এটা কিনবো বিভিন্ন কিছু। বাট বিলিভ মি, দিন যত যাইতেছে আমার কাছে মনে হইতেছে আসলে টাইম চলে যাইতেছে। সো এই টাইমগুলোকে রিকল করার একটা খুব ছোট্ট মিডিয়াম হিসাবে হচ্ছে এই ব্লগটা নিয়ে আমার একটা আইডিয়া। যেহেতু বাইকিং আমার কাছে অলমোস্ট থেরাপির মতো, আমার হ্যাপিনেসের থেরাপির মতো আমার কাছে এটা লাগে। সো এই জার্নিগুলো, ছোটো জার্নিগুলো, আর ছোটো স্টোরিগুলো, ছোটো থটসগুলো, এইগুলো বেসিক্যালি শেয়ার করা। এখানে আপনি খুব হাই এন্ড বাইকের রিভিউ পাবেন না, বা খুব জ্ঞানগর্ভ অ্যাডভাইস আপনারা দেওয়ার জন্য আসলে এই টাইপের চ্যানেল না, বা খুব মেজর কোনো এক্সপিরিয়েন্স, শিক্ষণীয় কিছুই না। আমার জাস্ট ক্যাজুয়ালি আপনি যদি সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স হয়ে এই যে জার্নিটা হচ্ছে আমার লাইফে বা এভরিথিং, সেটা আপনি আসলে চাইলে আমার সাথে এনজয় করতে পারেন, এটাও আমি বলবো না, বিকজ আমার লাইফ খুব ইন্টারেস্টিং ব্যাপারটা এমন না, বা এই জার্নিগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা এমন না। বাট জাস্ট দুইজন মিলা গল্প করা, আড্ডা দেওয়া, এটার একটা মিডিয়াম হইতে পারে, যেটা হয়তো পরবর্তীতে গিয়ে আমরা রিকল করতে পারবো যে ওকে ফাইন, এই টাইমগুলো আমাদের ছিল। দ্যাটস ওয়াই নিউ ব্লগার ইন দ্য টাউন। এবং যখন আমি এফজেডের ভার্সন 3 থেকে এমটিতে শিফট করছি, আমি এই ইনিশিয়াল টর্কটা, ইনিশিয়াল যে পাওয়ারটা, পিক আপটা, এটা আমি এত এনজয় করি ভাই। মানে সবসময় এটা দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট কিছু সিচুয়েশনে এটা খুবই দারুণ কাজ করে। সো এটা একটা খুবই মানে সিগনিফিক্যান্ট ব্যাপার আমার জন্য। এফজেডের ভার্সন 3 খুবই লিনিয়ার স্টাইলে হচ্ছে ওর গতি উঠতো, বাট এটা কম্পারেটিভলি অনেক ফাস্ট। এবং আমি যতটুকু রিসার্চ করছি যে এটার ইনিশিয়াল এক্সেলারেশন R15-এর চাইতেও একটু বেটার, যদিও টপ স্পিড R15-এর বেটার। এটা হচ্ছে পিছনের চেঞ্জ পকেটের জন্য, এটার চেঞ্জ পকেটটা একটু বড়, দ্যাটস ওয়াই এটার ইনিশিয়াল যে টর্কটা বা ইনিশিয়াল যে পাওয়ারটা, সেটা হচ্ছে আপনি বেশি পাবেন। বাট টপ স্পিড আবার আপনি R15-এ বেশি পাবেন, বিকজ দ্যাট ইজ এ ফেয়ার্ড বাইক। ওইটার অ্যারোডাইনামিক্স এটার অ্যারোডাইনামিক্স সেম না ন্যাচারালি। আজকে মেলা কিছুরই ফার্স্ট। আজকে বেসিক্যালি ধরেন আমরা বলতেছি এই প্রথম M10 নিয়ে আমরা ঢাকা যাইতেছি, প্রথম মোটো ব্লগ। সো টেকনিক্যালি প্রথম DJI Action 5 Pro এবং DJI Mic Mini, এই দুইটার পারফরমেন্স কেমন, এটাও চেক করার একটা খুবই বিউটিফুল অভিজ্ঞতা এটা। সো আপনি যদি এই প্রথম ভিডিও দেখে থাকেন, তার মানে হচ্ছে যে আপনি মেলা কিছুর পার্ট হইতেছেন আর কি, মেলা প্রথমের পার্ট। আমি একটু কনফিউজড ছিলাম যে GoPro নিব নাকি আমি Action 5 Pro নিব। সো দুইটার ভিতরে যখন আমি রিসার্চ করতে গেছি, আমার কাছে বরঞ্চ মনে হয়েছে যে GoPro যদি এখনই নিজেদেরকে আপডেট না করে, আমার মনে হয় ইভেনচুয়ালি এই অ্যাকশন ক্যামেরার যে রেস, এই অ্যাকশন ক্যামেরার রেসে আসলে GoPro ভালো বিপদে পড়তে যাবে। বিকজ DJI Action 5 Pro স্পেশালি তার যেটা, এগুলোর তো নর্মালি ধরেন অনেকগুলো প্যাকেজ হয়, আপনি দেখবেন যে GoPro-তেও আছে, DJI-তেও আছে, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো, নানান নামে এরা হচ্ছে বিভিন্ন রকম কম্বো বানায়, যেখানে এক্সট্রা হয়তো স্টিক দিতেছে, ব্যাটারি দিতেছে, অনেক কিছু দিতেছে। বাট আপনি যখন একটা নর্মাল GoPro কিনতে যাবেন, তখন GoProর সাথে আপনার আলাদা করে ব্যাটারি কিনতে হবে। মানে ব্যাটারি যদি একটা থাকে, বাট স্টিল আপনি যদি আরও বেশি ব্যাকআপ চান, সেক্ষেত্রে আপনার আলাদা ব্যাটারি কিনতে হবে। মাইক্রোফোন অ্যান্ড এভরিথিং কানেক্ট করাটাও সো প্যাথেটিক। মাউন্ট আনমাউন্টিংয়ের যে বিষয়গুলো, সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, আপনি একটু কম্প্যারিজন দেখলেই দেখবেন যে DJI Action 5 Pro যেটা, এটা কম্পারেটিভলি অনেক বেটার লাগছে আমার কাছে। ইজি টু মাউন্ট, ইজি টু ইউজ, সাথে আবার অ্যাডভেঞ্চার কম্পো আপনি যদি নেন, সেখানে দুইটা ব্যাটারিও দিয়ে দেয়, এবং ব্যাটারি ব্যাকআপও GoProর চাইতে বেশি, রাতের ইমেজ কোয়ালিটি GoPro চাইতে বেশি। সো আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজে ডেফিনেটলি যে কোনো কোম্পানি খুব ভালো করুক এটার পক্ষে, এটাতে আলটিমেটলি আমরা যারা কনজিউমার, আমাদের জন্যই আসলে লাভ। বাট আমার মনে হয় যে GoProর আসলে চিন্তা করা উচিত জাস্ট এই ইটারেটিভ আপডেট, লাইক 10, 11, 12, 13, আপনি 13 পর্যন্ত নিয়ে আসছেন, এখন পর্যন্ত আপনার সিগনিফিকেন্ট কোনো ইম্প্রুভমেন্ট নাই। আপনার এখনও স্টিল আপনি LCD ডিসপ্লে ব্যবহার করতেছেন, সেখানে Osmo 5 Pro আপনার OLED ডিসপ্লে দিতেছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে। সো এটা GoProর একটা হাই টাইম আমি মনে করি নিজেদেরকে আসলে রিফাইন করার। GoProর প্রতি শুভকামনা থাকলো, যাতে GoPro Hero 14 এমন কিছু নিয়ে আসে যাতে আমাদের মনে হয় যে না, Osmo Action 5 Pro এর চাইতে আমাদের আসলে GoPro Hero 14 যাওয়া দরকার। আর যদি না যায়, তাহলে আমার মনে হয় ইভেনচুয়ালি পুরো মার্কেটটাই DJI নিয়ে নেবে। সো আমরা অলমোস্ট চলে আসছি। আমরা এই সামনেই একটা ছোট্ট ব্রেক দিব, যেখানে হচ্ছে আমরা একটু চাটা খাবো। সো আমরা হেমায়তপুর চলে আসছি। হেমায়তপুর ঢোকা মানেই হচ্ছে টেকনিক্যালি ঢাকায় ঢোকা। আমাদের মানিকগঞ্জ শেষ, আমরা ঢাকায় অলরেডি ইন করছি আর কি। আমরা এখন যাব হচ্ছে প্রথমে শ্যামলী স্পেশালাইজড হসপিটালে, আমাদের একটু ডাক্তার দেখানো আছে। দেন সারাদিনের যে কাহিনী, সেটা তো আপনারা আসেনি সাথে। ওকে, আমরা একটা শর্টকাট রোড দিয়ে ঢুকে গেছি। এখান থেকেই হচ্ছে যে আমরা ঢাকার যেই মেন হাইওয়েটা, সেই হাইওয়েতে উঠবো, যেখান থেকে আমরা গাবতলী যেতে পারবো। সো শুরু হয়ে গেছে একবারে হাইওয়ে রাইডিং এবং প্রপার বাস টাসের সাথে ফাইট করা। এর মধ্যে এরা আছে হচ্ছে এই উল্টা দিকে, যেটা সো অ্যানোয়িং।
এই জায়গাগুলো খুবই কেয়ারফুল থাকতে হয়, বিকজ এই যে বাম দিকে যদি আপনি বেশি চাইপে যান এগুলো খুবই স্লিপারি এবং আপনি জাস্ট স্লিপ খায় পড়ে যেতে পারেন এই জায়গাটায়। সো আমরা গাবতলী চলে আসছি, এখন ওর অল্প একটু আছে আমাদের হসপিটালে যাইতে। এবং এই জ্যামে যখন আমি থাকতেছি তখন এই রাইনক্সের জ্যাকেট কিন্তু আমার ভালোই গরম লাগতেছে। জ্যাম ছাড়া যখন আমাদের এটা রানিং ছিল তখন বাতাস টাতাস লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল, প্রশংসাও করতেছিলাম, কিন্তু জ্যামের জন্য এটা না ভাই। অবশ্য কোনো রাইডিং জ্যাকেটই জ্যামের জন্য কিনা আমি শিওর না, একমাত্র শীতকাল ছাড়া কোনো রাইডিং জ্যাকেটই জ্যামের জন্য না, এই প্যারাটা আপনার খাইতেই হবে। হসপিটালের বাইক পার্কিংটা কোন দিকে? সিএনজি পাম্পের পরে? এই ভিতরে জায়গা না, একটু ছায়া রাখতাম। তাহলে কোন জায়গায়? আমার নাম্বার? আমার গাড়ির নাম্বার নাই তো, বললাম তো তোমার। One eternity later. ওয়েল, আমাদের ডাক্তার দেখানো শেষ, বেশ আর্লি এটা হয়ে গেছে আর কি। সো এখন আমাদের আসলে আবার ব্যাক করতে হবে, এবং ব্যাক করার আগে ঢাকায়ও বেশ কিছু কাজ আছে। প্রথমে আগে একটু নাস্তা করা দরকার, ক্ষুধা লাগছে। আচ্ছা, এইটা খুবই স্মৃতি বিজড়িত রোড। আমি অনেক অনেক বছর পরে এই রোডে ঢুকলাম। আমি যখন কলেজ পাশ করছি এবং তখন আমরা ঢাকায় কোচিং করা, ভার্সিটি কোচিং করা মোটামুটি একটা ট্রেন্ড ছিল আর কি, এখনও ট্রেন্ড, তখনও ছিল। সো তখন বেসিক্যালি আমি ভর্তি হয়েছিলাম ইউসিসিতে, ফার্ম গেটে, বাট থাকতাম আমি হচ্ছে এই আগারগাঁও বিএনপি বাজার, এবং আমি প্রথম এই রোড দিয়ে ঢাকায় সেই বাসায় যাইতেছিলাম। সো অনেক দিন পর এই রোডে ঢুকলাম আর কি, একটু স্মৃতি বিজড়িত রোড। কিন্তু আমি এই রোড তো কিছুই চিনতেছি না। সো আমার হয় গুগল ম্যাপ দেখে দেখে যাইতে হবে, তা নাহলে কাউরে জিজ্ঞাসা করতে করতে যাইতে হবে। ভাই বিএনপি বাজারের দিক দিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। ভাই এদিক দিয়ে তো বিএনপি বাজারে বের হওয়া যাবে না? সরি ভাই, কই দিয়ে যে যাইতেছি। ওয়েল, এই পয়েন্টে আমরা অলরেডি লস্ট। আমরা বিএনপি বাজারে যাইতে পারি নাই, এবং দেন আমরা ওই ভিতর দিয়ে গলি দিয়ে চিপাচাপা দিয়ে উঠতে উঠতে কীভাবে জানি 60 ফিটের রোডে চলে আসছি। নাম্বার নাই, এটা নিয়ে যতটা অস্বস্তি বোধ করতেছি, এই যে অটোগুলারে দেখলে আবার আমার ঠিকই ততটাই ভালো লাগতেছে। ওরা যদি নাম্বার টাম্বার লাইসেন্স সব ছাড়া চলতে পারে, আসলে সব প্যারা কি এক আমাদেরই নাকি? বুঝলাম না ভাই। ভাই নাচতে হবে না? আমরা যেদিন ঢাকা যাই তার একদিন আগে গিয়ারেক্স বাংলাদেশ তাদের এক্স রেস কার্বন নামের এই হেলমেটটা রিলিজ করে। এটা হচ্ছে একটা কার্বন ফাইবারের হেলমেট, যার এম সাইজের ওয়েট হচ্ছে মাত্র 1300 গ্রাম, এবং এটার ভাইজরটাও বেশ ইন্টারেস্টিং, ফটোক্রোমিক ভাইজর দিছে। তার মানে হচ্ছে আমরা রোদে যদি যাই এটা ব্ল্যাক হয়ে যাবে, এবং আমরা যদি রাতে এটা ইউজ করি তখন আবার এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সো এটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, এবং 20,000 টাকা রেঞ্জে বাংলাদেশি একটা ব্র্যান্ড এরকম একটা কার্বন ফাইবারের হেলমেট বানাচ্ছে, এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। এদের এখানে একটা খুব দারুণ বুটও আমার পছন্দ হয়ে যায়, দেন এটাও আমরা নিয়ে ফেলি। এর পরবর্তীতে আমাদের যেই কার্যক্রম আপাতত এখানে ডান, দেন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে ঢাকার কাজ শেষ করেই আমরা বিদায়। আরেকটা ছোট্ট কাজ বাকি ছিল, আমার হেলমেটে একটা ব্লুটুথ হেডসেট ইনস্টল করা দরকার ছিল। এখন মানিকগঞ্জে এই টাইপের হেডসেটগুলো প্রথমত হচ্ছে পাওয়া যায় না, আমি যদি কুরিয়ারে নিয়েও আসি তারপরেও এটা ইনস্টল করাটা বেশ ডিফিকাল্ট। এই জন্য আমরা ইগনাইটের শোরুমে যাই এবং গিয়ে তাদের মাধ্যমে এই পুরো জিনিসটা ইনস্টল করি। আমরা ব্লুটুথ হেডসেট হিসাবে মোটো অলফের একটা হেডসেট এখানে ইনস্টল করছি, যেটা হচ্ছে 2500 টাকার মতো দাম। এইটা মোটামুটি পারফর্ম করতেছে, খুব যে অ্যামাজিং সাউন্ড কোয়ালিটি ব্যাপারটা এমন না, বাট বেসিক ফোন কল অ্যান্ড খুবই হালকা মিউজিক টিউজিক সব কিছু দিয়ে মোটামুটি ভ্যালু ফর মানি বলা যায়। সাগর চলো, আমাদের ঢাকার কাজ মোটামুটি শেষ, এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি মানিকগঞ্জের দিকে। সো এখন সহি সালামতে ঢাকা থেকে বের হইতে পারলেই খুবই ভালো। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে গিয়ারেক্স নতুন একটা কার্বনের হেলমেট বের করছে, এক্স রেস এইরকম একটা ব্র্যান্ডিং নাম দিয়ে। এটা আমাদের বাংলাদেশের নিজস্ব হেলমেট, এবং কার্বন হেলমেট, যদিও এটার দাম হচ্ছে 19,000 সামথিং আর কি, মানে 20,000ই ধরা যায় আর কি।
তো এরা রিলিজ করছে হচ্ছে গতকাল। এখন কার্বন হেলমেট আপনি যদি অন্যান্য ব্র্যান্ডের কিনতে যান, যেমন LS2 একটা কার্বন হেলমেট আছে স্টার্ট আর 28,000 টাকা থেকে, এরপর আপনার স্করপিয়নের একটা আমরা গতদিন দেখছিলাম 48,000 টাকা। সো কার্বন হেলমেটের ন্যাচারালি দাম অনেক বেশি। সো 20,000 টাকায় আসলে এটা কীরকম ভ্যালু ফর মানি ইমিডিয়েটলি বলা যাচ্ছে না। 1300 গ্রাম কার্বন এবং ওইখানে একটা খুব সুন্দর একটা ভাইজর দিছে, যেটা হচ্ছে আপনি রোদে গেলে কালো হবে, রোদে না গেলে আবার সাদা হয়ে যাবে আর কি। সো ওই হিসাব বিবেচনা করলে খুবই ভালো হেলমেট। তারপরেও আমরা একটা লং টার্ম ইউজ করে হয়তো জানাইতে পারবো যে আসলে কেমন সাপোর্ট দিচ্ছে বা কীরকম। আর এখানে আসলে ইয়োলোর এই শোরুমটার কথা আমার মনে পড়ে। একবার বৃষ্টিতে আমি আটকা পড়ছিলাম, তখন ইয়োলোর শোরুমে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। কিছু কেনা হয় নাই, জাস্ট খালি বৃষ্টিতে আশ্রয় নিয়েছিলাম। সেই স্মৃতি মনে পড়ে যায় যখন এখানে এই পোড়া ইয়োলো দেখি আর কি। ঢাকায় আসলে এই যে ঢাকার এই জ্যাম ট্যাম ভাই, আমি যখনই মোটামুটি এই শ্যামলি পার হই, একটু গাবতলিটা পার হই, তখনই আমার মনে হয় মানিকগঞ্জ চলে আসছি। সো এটা একটা খুব মজার ব্যাপার। এইটুকুই হচ্ছে খুব বেশি হ্যাসেল লাগে। এরপর ওই রোডটা ডেঞ্জারাস ঠিক আছে, বাট তারপরও নিজের লাগে আর কি। সো অল ওভার গুড ডে। ডক্টর দেখানো হয়েছে, একটা কার্বন হেলমেট কেনা হয়েছে, রাইডিং বুট কেনা হয়েছে, আবার ভাই ব্রাদারের সাথে আড্ডা দেওয়া হয়েছে। ভালো, সব মিলায় খুবই ভালো একটা দিন গেছে আর কি। সো ফার্স্ট মোটো ব্লগ হিসাবে খারাপ দিন না, ভালোই দিন, বেশ মজার দিন। অ্যান্ড আমরা যাওয়ার সময় চেষ্টা করব, আসার সময় যেই মৌসুমি এবং ওমর সানির যেই রেস্টুরেন্ট আপনাদের দেখাইছিলাম, শ্বশুরবাড়ি নাম, ওদের এখানে বেশ ভালো জুস পাওয়া যায়। সো আমরা চেষ্টা করবো যাওয়ার সময় এখানে দাঁড়ায় একটু জুস খেয়ে যাওয়া যায় নাকি। সেই পর্যন্ত সহি সালামতে পৌঁছাইতে পারলে আলহামদুলিল্লাহ। এইটুক চালাইতে হচ্ছে খুবই মজা লাগে, মানে স্পেশালি গাবতলির পরের এই পার্টটা, এখানে স্পেসও ভালো থাকে এবং যে গাড়িগুলো চলে এরাও কম্পারেটিভলি যথেষ্ট রোড সেন্স ভালোই কম্পারেটিভলি, মানে হুটহাট কেউ এখানে অ্যাটলিস্ট লেন চেঞ্জ করে না, অটো নাই। সো এই রোডটা একটা মজার রোড, কিন্তু এটাও খুব বেশি দূর না আর কি। যাক, অ্যাটলিস্ট পুরো রাস্তায় একটা রয়্যাল এনফিল্ড দেখতে পারছি, হান্টার, একদম নতুন মনে হইতেছে, এখনও পলিটলি খোলা হয় নাই। আমি ঠিক বললাম না, রয়্যাল এনফিল্ডের যে ইনিশিয়াল হাইপটা ছিল সেটা কি আসলে একটু কমে গেল কি না, মানে এবং খুব বেশি যে আমি পজিটিভ রিভিউ পাইতেছি তা না। যে সিরিজের ইঞ্জিন, মানে সেই পুরাতন চিরচেনা রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিন বা এই সমস্ত ব্যাপারগুলো বা ওই সাউন্ডটাও কিন্তু আসলে ওরকম পাওয়া যাচ্ছে না। এখন আমি নিজে কিনি নাই কিনা দেখি নাই জন্য আসলে খুব বেশি কিছু বলতে পারতেছি না। যতটুকু দেখছি তাতে আমার কাছে মনে হয়েছে যে হাইপ নিয়ে তারা মার্কেটে আসছিল বা যে অ্যাগ্রেসিভ প্রাইসিং দিয়ে, এবং পরবর্তীতে কিন্তু আসলে তারা প্রাইসিংও বাড়াইছে, এই যে রিসেন্ট বুকিংয়ে আপনি গেলে দেখবেন। সো আসলে ওই আপ টু দ্য মার্ক আছে কি না এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় আর কি। এইটুক পার হওয়া মানেই হচ্ছে মানিকগঞ্জে ঢুকে যাওয়া। ঢাকার জার্নি শেষ, এখন আবার নতুন সিংগাইর রোডের চ্যালেঞ্জ। ইয়েস, আমরা সিংগাইর রোডে উঠে গেছি এবং শুরুতেই কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল, আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, কিন্তু কি সুন্দর পুরো রাস্তাটা মনে হচ্ছে অলমোস্ট সাজায় রাখছে জাস্ট। ওয়াও, বলে একটা ছোট্ট ব্রেক দিতে হবে এখানে একটা ছোট্ট ব্রেক দিয়ে গ্লাভসটা পরে নিতে হবে। Respectfully, it's time to eat up, red like a speeder, taking it deeper and that's how it better be. I never let the comparison get to me, I just remember the promises meant for me. I know the enemy and that he sent for me, I keep the blood of the lamb as my centerpiece. I cannot trust in no crystals or energy, look at the chemistry, it do not even mix chemically. Most of the tricks they be gimmicks, they mimic the truth, it's poisoning. ওয়েল, আমাদের ব্রেক শেষ, আবার আমরা জার্নি স্টার্ট করছি। এখন একবারে গিয়ে আমরা থামবো হচ্ছে মৌসুমি এবং ওমর সানির যে রেস্টুরেন্টটা, সেখানে ওইখানে খুব ভালো আমের জুস পাওয়া যায়, সেই জুসটা খাইতে যাবো বেসিক্যালি। এই রোডটা মানিকগঞ্জের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটা রোড। আপনি যারা মানিকগঞ্জের কখন আসা যাওয়া করছেন তারা জানেন, একটা সময় আমাদের পুরোটাই যাইতে হচ্ছে ঢাকা আরিচা রোড দিয়ে, সেই সাভারের ওদিক দিয়ে, জাহাঙ্গীরনগরের সামনে দিয়ে, নবীনগর দিয়ে, ওই দিক দিয়ে হচ্ছে যে ধামরাই হয়ে আমাদের মানিকগঞ্জ আসতে হইতো। সো এই রোডটা হয়ে খুবই ভালো হয়েছে, বাট একই সাথে আপনারা নিজেরাও দেখতে পারতেছেন যে কেন এই রোডটা খুবই রিস্কি এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই রোডে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এবং তার মূল কারণ হচ্ছে যে এখানে বিন্দুমাত্র কোনো রেগুলেশন নেই। আপনি দেখবেন যে এন্টায়ার রোডে মানে মানুষ যার যেরকম মন চাচ্ছে সেই অনুযায়ী চালাচ্ছে, যে বেসিক রেগুলেশন কোনটা করা উচিত কোনটা করা উচিত না, লেন মেনটেন অ্যান্ড এভরিথিং, এগুলো নাই। এবং প্রচুর থ্রি হুইলার, এবং আজকে প্রথম ব্লগেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে কী পরিমাণ বিরক্তি আমার এই থ্রি হুইলার্সগুলোর উপরে। এটা এইভাবে দেখার আসলে সুযোগ নাই যে তারা গরিব মানুষ বা তাদের কি হবে। ব্যাপারটা হচ্ছে যে ভাই
বিষয়টা গরিব বা বড়লোক না, রোড এমন একটা ভয়ঙ্কর জায়গা যে এটা আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস কি, সোশ্যাল স্ট্যাটাস কি, এটা রোড বুঝবে না। আপনি রোডে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, এটা আসলে আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস কিছুর উপরে আসলে কম বেশি হবে না। সো আপনি যদি রোডে নামেন, সেক্ষেত্রে অবশ্যই রোডের প্রপার সেন্স জেনেই আপনার এখানে আসা উচিত, আদারওয়াইজ এটা আসলে খেলার জায়গা না। সো এই রোডে যাওয়ার সময় এই রাইডিংয়ের পুরো জার্নিটা যদি আমরা কয়েকটা ড্রোন শট দিয়ে একটু ফুটায় তুলতে পারতাম, তাইলে হয়তো আরও সুন্দর লাগতো। বাট আনফর্চুনেটলি ড্রোন নাই, সো সেটা পসিবল হচ্ছে না। বাট স্টিল হয়তো ভেরি সুন নতুন কোনো ব্লগে বা নতুন কোনো আয়োজনে আবার হয়তো সেটা আমরা দেখতে পারবো। ড্রোন ইভেনচুয়ালি লাগবে। অনেকক্ষণ ধরে এই ট্রাকের পেছনে, এটা ওভারটেক করা জরুরি হয়ে গেছে, ভালো লাগতেছে না এটার পেছনে, কিন্তু স্পেসও নাই, আপনি এখানে আসলে পারাপারিও করতে পারবেন না। এবং ও দেখবেন যে প্রায় ডানে চাপতেছে, কারণ হচ্ছে বামের যে 3 হুইলারগুলো আছে সেগুলো আবার ওর ওভারটেক করতে হইতেছে। সো ঝামেলা। আমরা অলমোস্ট চলে আসছি, যে এই রেস্টুরেন্টটাতে যাওয়ার আগে একটু জুস খেতে চেয়েছিলাম সেখানে। উই ডোন্ট নো আমরা গেলে ওমর সানিকে পাবো কি না, পাইতেও পারি আবার নাও পাইতে পারি। উনি মাঝে মাঝে এসে বসে থাকে আর কি, এবং উনি যে বসে থাকে তার একটা প্রমাণস্বরূপ ছবি মেবি আপনারা এখন দেখতেও পারতেছেন। আচ্ছা, 2টা কাঁচা আমের জুস দেন, চিনি একটু কম কম দেন। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ঠান্ডা ছাড়া। হ্যাঁ, মজা না পেলেও ভাই কী করবো, অসুস্থ হয়ে যাবো তো। অলরাইট, আমরা চলে আসছি একদম বাসার কাছাকাছি। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ যারা এই লম্বা সময় ধরে এই ভিডিওটা দেখছেন, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। সো আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখেন, নেক্সট কোনো দিন আবার হয়তো দেখা হবে অন্য কোনো জার্নিতে, অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Ayy, I got the recipe, never gonna let any op get the best of me. Thought it was distance, but haters is next to me. Talk to the spirit, you know I've been.